আমরা আজকে কথা বলছি ভারতের একটা নতুন বাণিজ্য সিদ্ধান্ত নিয়ে BDNews24.com এর একটা প্রতিবেদনের উপর ভিত্তি করে। বিষয়টা হলো ভারত সম্প্রতি স্থলবন্দর দিয়ে বাংলাদেশের কিছু নির্দিষ্ট পাটজাত পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে। আসুন এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। মূল যে পরিবর্তনটা হয়েছে সেটা হলো এখন থেকে কিছু পাটজাত পণ্য, যেমন ধরুন ফ্ল্যাক্সটো বা পাটের বর্জ্য, সুতা আর কিছু বোনা কাপড়, এগুলো ভারতের কোনো স্থলবন্দর দিয়েই আর আনা যাবে না। ও আচ্ছা, তার মানে কি এই পণ্যগুলো ভারতে ঢোকার রাস্তা প্রায় বন্ধই হয়ে গেল? ঠিক পুরোপুরি বন্ধ বলা যাবে না, তবে রাস্তাটা পথটা বেশ অন্যরকম হয়ে গেছে। নতুন নিয়ম বলছে এই পণ্যগুলো এখন শুধুমাত্র মহারাষ্ট্রের নাভা সেবা সমুদ্র বন্দর দিয়েই ঢুকতে পারবে। শুধু একটা সমুদ্র বন্দর দিয়ে? মহারাষ্ট্রের? সেটা তো বেশ দূরে। হ্যাঁ, সেটাই। ব্যবসায়ীদের এখন বাংলাদেশ থেকে পণ্য পাঠাতে হলে স্থলপথ বাদ দিয়ে শুধু ওই একটা নির্দিষ্ট সমুদ্র পথই ব্যবহার করতে হবে। স্থলপথের সুবিধাগুলো তো আর থাকছে না তাহলে। এটার প্রভাব কেমন হতে পারে? এটা তো বেশ বড় একটা পরিবর্তন। অবশ্যই বড় পরিবর্তন। দেখুন, সাধারণত প্রতিবেশী দেশগুলোর মধ্যে যখন বাণিজ্য হয়, স্থলবন্দর ব্যবহার করলে সময়ও বাঁচে, খরচও কম হয়। এখন নির্দিষ্ট এই পণ্যগুলোর জন্য শুধু পশ্চিম ভারতের মহারাষ্ট্রের একটা বন্দর নির্দিষ্ট করে দেওয়ায় স্বাভাবিকভাবেই পণ্য পরিবহনে সময় বেশি লাগবে। আর খরচও বাড়বে নিশ্চয়ই। হ্যাঁ, খরচ বাড়ার সম্ভাবনা তো প্রবল। শিপিং চার্জ, হ্যান্ডলিং চার্জ, এই আনুষঙ্গিক খরচগুলো বেশ বেড়ে যেতে পারে। এটা তো বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, নিঃসন্দেহে। তাদের পণ্যের দামও হয়তো বেড়ে যাবে বাজারে। আচ্ছা, কোন কোন পণ্য ঠিক এই নতুন নিয়মের মধ্যে পড়ছে সেটা যদি আরেকবার একটু পরিষ্কার করে বলেন। হ্যাঁ, বলছি। তালিকায় প্রধানত যা আছে, ফ্ল্যাক্সটো আর এর বর্জ্য শনের আঁশ আর কি, এর মধ্যে সুতার বর্জ্যও পড়ে। তারপর আছে পাট আর অন্যান্য টেক্সটাইল বাস্ট ফাইবার, গাছের বাকল বা আঁশ থেকে তৈরি যে ফাইবারগুলো হয়। আচ্ছা। এছাড়া আছে পাটের সুতা, সিঙ্গল বা মাল্টিফোল্ড, এক বা একাধিক ভাঁজের সুতা। আর আছে ফ্ল্যাক্স বা শনের তৈরি বোনা কাপড় এবং পাটের তৈরি আনব্লিচড অশুভ্র বোনা কাপড়, যেটা সাদা করা হয়নি আর কি। বেশ কয়েকটা আইটেম তাহলে। আচ্ছা, এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এর পিছনের কারণ বা সময়টা নিয়ে কি রিপোর্টে কিছু বলা আছে? হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন? দেখুন, রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্তটা এমন একটা সময়ে নেওয়া হয়েছে যখন ভারত আর বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে কিছুটা টানাপোড়েন চলছে। ওহ, তাই নাকি? হ্যাঁ, আসলে এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক মাসগুলোতে নয়াদিল্লি থেকে বাংলাদেশি পণ্যের ওপর এটা তৃতীয় নিষেধাজ্ঞা। এর আগে মে মাসের ১৭ তারিখেও কিন্তু তৈরি পোশাক, প্রসেসড ফুড সহ আরও কিছু পণ্য একইভাবে স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তার একটা ধারাবাহিকতা আছে বিষয়টার মধ্যে। এটা তাহলে তৃতীয় নিষেধাজ্ঞা? হ্যাঁ, ঠিক তাই। তাই এটাকে শুধু একটা পাটপণ্যের বিষয় হিসেবে দেখলে শায়দ চলবে না। একটা বৃহত্তর প্রেক্ষাপট আছে মনে হচ্ছে। বুঝলাম, কিন্তু এর মধ্যে কি কোনো ছাড় বা ব্যতিক্রম রাখা হয়েছে? যেমন ধরুন, অন্য কোনো দেশে যদি পণ্য যায় ভারতের ওপর দিয়ে? হ্যাঁ, একটা ব্যতিক্রমের কথা বলা হয়েছে। ভারতের যে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড DGFT, তারা জানিয়েছে যে যদি কোনো বাংলাদেশি পণ্য ভারতের ভূমি ব্যবহার করে নেপাল বা ভুটানে যায়, ট্রানজিটে থাকে, আচ্ছা, তাহলে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটা প্রযোজ্য হবে না। ও, এটা একটা ভালো দিক। হ্যাঁ, তবে এখানে একটা কিন্তু আছে। একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত? কি শর্ত? শর্তটা হলো, এই পণ্যগুলো একবার নেপাল বা ভুটানে ঢুকে গেলে সেখান থেকে আবার ভারতে পুনরপ্তানি করা যাবে না। ও আচ্ছা, ট্রানজিট সুবিধা ব্যবহার করে শেষমেশ ভারতের বাজারে ঢোকানো যাবে না। একদম ঠিক। সুবিধাটা শুধু ফাইনাল ডেস্টিনেশন যদি নেপাল বা ভুটান হয়, শুধু সেই ক্ষেত্রেই প্রযোজ্য। বেশ পরিষ্কার হলো বিষয়টা। তাহলে যদি পুরো ব্যাপারটাকে একটু গুছিয়ে বলি, সারসংক্ষেপ করি। হ্যাঁ, মূল কথাগুলো হলো: ১. ভারত নির্দিষ্ট কিছু বাংলাদেশি পাট ও ফ্ল্যাক্স জাতীয় পণ্যের আমদানি তার সব স্থলবন্দর দিয়ে বন্ধ করে দিয়েছে। ২. বিকল্প হিসেবে শুধু পশ্চিম উপকূলের নাভা সেবা বন্দর খোলা, যার ফলে খরচ আর সময় দুটোই বাড়ার আশঙ্কা। ঠিক। ৩.
এই পদক্ষেপটা এমন সময় নেওয়া হয়েছে যখন দুই দেশের বাণিজ্য নিয়ে কিছুটা উত্তেজনা আছে এবং এটা সাম্প্রতিক সময়ে একই ধরনের তৃতীয় নিষেধাজ্ঞা। আর 4, নেপাল ভুটান ট্রানজিটের ক্ষেত্রে ছাড় থাকলেও পণ্যগুলো ভারতে রি-এক্সপোর্ট করা যাবে না। একদম। আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে সময়ের জন্য, তবে একটা প্রশ্ন বা ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। বলুন। এই যে স্থলপথগুলো বন্ধ করে শুধু একটা নির্দিষ্ট তুলনামূলকভাবে দূরের সমুদ্রবন্দর খোলা রাখা হলো, এর পেছনে কি শুধু বাণিজ্য নিয়ন্ত্রণই কারণ, নাকি অন্য কোনো কৌশলগত বা ধরুন অর্থনৈতিক উদ্দেশ্য থাকতে পারে ভারতের? আর এই যে ধারাবাহিক নিষেধাজ্ঞা আর ট্রানজিটের নতুন শর্ত, এগুলো এই অঞ্চলের বাণিজ্যের গতিপথের লম্বা সময়ে কী প্রভাব ফেলবে? এগুলো নিয়ে হয়তো আরও ভাবনার সুযোগ রইল। অবশ্যই, এ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর উত্তর খোঁজাটা জরুরি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।